কৃষ্ণ কুন্তলাকে দেখে চিনে ফেললো। কি সম্পর্ক এই কুন্তলার সাথে কৃষ্ণের, সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমরা আগেই দেখেছি দীপা ছদ্মবেশে সোনার শ্বশুরবাড়ি গিয়ে ধরা পড়েছিল, সেখানে গিয়ে অনেক অপমানিত হয়েছে। সূর্য এই জন্য দীপাকে অপমান করে আঙুল তুলে বলে, দীপা তোমার টাকায়, তোমার ইনকাম করা টাকায় আমি আর খাবো না। শুধু আমি কেন, আমার পরিবারের কেউ তোমার টাকায় খাবে না। এই কথা শুনে দীপা অবাক হয়ে যায় আর বলে, ডাক্তারবাবু আপনি আমাকে ভুল বুঝছেন। রূপা বলে, বাবা তুমি এমনটা করো না। রূপাকে ধমক দিয়ে বলে, তুই তো কৃষ্ণকে চাস, কৃষ্ণের কাছে যা, তুই এখানে কেন পড়ে আছিস? কুন্তল দেবী সূর্যকে বলে, আপনার ওয়াইফ এভাবে আমাদের বাড়িতে আসাটা আমরা মেনে নিতে পারছি না, কারণ আমরা এইসবে অভ্যস্ত নই। ওদিকে দীপা বলে, ডাক্তারবাবু উনি সবটা ঘেটে দিতে চাইছেন, ওনার কথা বিশ্বাস করবেন না। আমি এখানে শুধু শোনার জন্য না, আপনি জানেন না ওই উপরে দোতলায় একজন আছে। এই কথা শুনে কুন্তল দেবী দীপার দিকে তাকালে দীপা থেমে যায়। কুন্তল দেবী তখন সূর্যকে বলে, আসলে ওই উপরের ঘরে আমার গুরুদেব থাকেন, আমাদের গুরুদেব উনি থাকেন। উনি আমাদের কাছ থেকে একটু প্রাইভেটি চেয়েছিলেন যে ওই ঘরে উনি থাকবেন, উনি একা একা কিছুটা সাধনা করবেন, কিন্তু সেটাও আর সম্ভব হলো না আপনার ওয়াইফের জন্য। এটা উনি বলতে বারণ করেছিল, তবুও দেখুন বাধ্য হয়ে আমাকে সেটা বলতে হলো। আমার গুরুদেবের কতটা অসম্মান হলো। গুরুদেব একাকিত্বে থাকতে চেয়েছে, এমনকি গুরুদেব আমাদের সাথে খেতেও আসেন না, ওনার খাবারটা উপরে দিয়ে আসতে হয়। দীপা বলে, উনি যদি আপনার গুরুদেবী হবেন তাহলে ওনার জন্য কিচেন থেকে কেন আমিষ খাবারগুলো ওনাকে দিয়ে আসা হয়েছে? একথা শুনে রেগে যায় কুন্তলা দেবী। আর সূর্যকে বারবার দীপা বোঝাতে চাইছে কিছু একটা ঘটছে। সূর্য ধমক দিয়ে বলে, দীপা তোমার না হয় মান সম্মান নেই, লজ্জা নেই, কিন্তু আমার লজ্জায় মাটিতে মাথাটা মিশে যাচ্ছে, আমার লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। তুমি কি এবার থামবে? তুমি কি মেয়ের সংসারটাকে ভাঙতে চাইছো? সূর্য দীপাকে সেখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে গেলে সোনা পিছন থেকে তার বাবাকে ডাকে। আর সোনাকে দেখে সূর্য বলে, আমি আজকে আসি, কিন্তু আমি আবার আসবো তোকে দেখার জন্য, মা তুই চিন্তা করিস না। এই বলে দীপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর কুন্তল দেবী বলে, আপনার কথা শুনে মনটা ভরে গেল, আপনার কথা শুনে এটা বোঝা যায় যে আপনার আপনার দেহে উচ্চ বংশের রক্ত বইছে। এটা শুনে দীপা কিন্তু ভীষণ রেগে যায়। তারপর দেখা যায় সূর্য সেখান থেকে দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসলে সোনার সামনে কুন্তল দেবী বারবার বলে, রান্নাঘরটা ভালো করে চেক করে দেখুন ওই দীপা দেবী আবার কিছু চাল ডাল কিছু নিয়ে গেল কিনা। একথা শুনে সোনা আর সহ্য করতে পারলো না, তাই সোনা কুন্তল দেবীর মুখের উপর জবাব দিয়ে দিল আর বলল, আপনি বারবার একই কথা কেন বলছেন আমার মায়ের সম্বন্ধে? আমার মা চুরি করতে পারে না, আমার মা চোর নয়। কুন্তল দেবী সোনাকে ধমক দিয়ে বলে, কি বললে তুমি? তোমার এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি এরকম করে আমার সাথে কথা বলছো? এই কথা শুনে সোনা ভয় পেয়ে যায় আর কুন্তল দেবীর পা জড়িয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমার মা চোর নয়। কুন্তল দেবী সোনাকে লাথি দিয়ে সরিয়ে দেয় আর সেখান থেকে চলে গেলে রুডি সোনাকে বলে, সোনা এখান থেকে ঘরে চলো, আর তোমার মা একদম ঠিক করেনি। সোনা বলে, আমি কি বলতাম বলো তো, আমার মাকে এরকম অপমান করছে। তখন রুডি বলে, তোমার মায়ের নাম এই বাড়িতে যেন আর কখনো শুনি না। এই বলে রুডিও সেখান থেকে চলে যায়। সূর্য দীপাকে বাড়ি এনে ভীষণ বকাবকি করতে থাকলে কারো কথা কেউ সূর্য শোনে না। তখন দেখা যায় ছোট্ট লাবণ্য আর দীপ মিলে চলে যায় প্রবীর সেনগুপ্তর ঘরে আর প্রবীর সেনগুপ্তকে ডেকে তোলে আর বলে, দাদু ভাই তুমি এক্ষুনি নিচে চলো, ভালো ছেলে ভালো মাকে বকছে। একথা শুনে প্রবীর সেনগুপ্ত তড়িঘড়ি করে নিচে নেমে আসে। সূর্য বলে, আমাকে শেষ বুড়ো বয়সে শুনতে হলো আমি চোরের স্বামী। তখন রূপা রেগে গিয়ে বলে, বাবা ওই মহিলাকে তুমি কতদিন চেনো, আর ওই মহিলা যেটা বলবে সেটাই কি বিশ্বাস করতে হবে নাকি? তখন উর্মি রেগে গিয়ে বলে, তুই একদম চুপ করে থাকবি রূপা, তুই এইসব কথা বলে তুই ওই কৃষ্ণের সাথে রাস্তা দাঁড়িয়ে নোংরামি করছিলিস। কে অনুজা বলে, রূপা তুই কি তোর বোনের সুখ একদম সহ্য করতে পারছিস না? একথা বললে ধমক দিয়ে রূপা বলে, একদম চুপ করে থাকো। আর ওইদিকে রত্নাদেবী বলে, চোরের মেয়ে বড় গলা। একথা শুনে রূপা কিন্তু ভীষণ রেগে যায় আর দীপা বলে, মা তুমি ওকে কেন এসব কথা বলছো? ওই মহিলা মিথ্যা কথা বলছে, কেউ আমার কথা বিশ্বাস করছো না কেন? ডাক্তারবাবু আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে বিশ্বাস করেন, ভরসা করেন, তাহলে আজকে আমার কথাগুলো কেন বিশ্বাস করছেন না? তখন সূর্য রেগে গিয়ে বলে, তুমি তো সেটা চাইছো না যে আমাদের সোনামা ভালো থাকুক। তখন দীপা বলে, ওর জীবনটা পড়ে আছে, ওই পরিবারটা ভালো না, আমার সোনামাকে ফিরিয়ে আনতে পারবো, সারাটা জীবন ওর পড়ে আছে। সূর্য বলে, একদম চুপ করে থাকো, বাজে কথা কম বলবে, কারণ সোনা ওখানে ভালো আছে, সোনা রুডির সাথে খুশি আছে। ওদিকে দেখা যায় রত্নাদেবী সূর্যকে বলে, তুমি তো হুইল চেয়ারে বসেছিলে এতদিন, তাই তো মা মেয়ে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আর ও তো আমাদেরকে পুরো পরিবারকে খাচ্ছে না। সেদিনকে বড় গলায় বলেছিল যে আমাদের পুরো সেনগুপ্ত পরিবারকে ও অন্ন তুলে দিচ্ছে মুখে। একথা শুনে সূর্য রেগে যায় আর বলে, আজ থেকে আমি এই তোমার ইনকাম করা টাকায় কিন্তু খাবো না দীপা, আর এই পুরো পরিবারের কেউই তোমার টাকায় খাবে না। দীপা বলে, আমি আর আমার রূপাকে নিয়ে এত সমস্যা, তোমরা কেউ চাও না তো এই বাড়িতে আমি আর রূপা থাকি, তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই বলে রূপাকে নিয়ে বেরিয়ে যাবে। সূর্য বলে, তুমি তো পালিয়ে যেতেই ভালোবাসো, তুমি তো কোনো কথার কৈফিয়ত দিতে চাও না, বেশ তাহলে চলে যাবে বাড়ি থেকে, ফিরে আসতে হবে না আমার কাছে। একথা বলে যখন দীপার রূপা চলে যেতে থাকে তখন প্রবীর সেনগুপ্ত পিছন থেকে ডাক দেয় আর দীপাকে বলে, কেউ এই বাড়ি ছেড়ে বেরোবে না।
ওদিকে দেখা যায় প্রবীর সেনগুপ্ত ধমক দিয়ে সবাইকে যে যার ঘরে পাঠিয়ে দিয়ে দীপাকে এক গ্লাস জল দেয়। দীপাকে বলে, তুমি বড় মামা ওই বাড়িতে গিয়ে কি দেখেছিলে, ওই লোকটা কে, তুমি কি চিনতে পেরেছো? এই কথা শুনে দীপা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, বাবা আপনি আমাকে বিশ্বাস করেন? তখন প্রবীর সেনগুপ্ত বলে, আমি তোমার উপরে রাগ করেছি ঠিকই, কিন্তু তোমাকে অবিশ্বাস করি না, কারণ তোমার মা বেঁচে থাকতে বলে গিয়েছিল এই বাড়িতে সব থেকে বেশি বিশ্বাস ভরসা করলে দীপাকেই করো, ও কখনো ভুল করে না। তো ওকে বলে, আমার মেয়েটা ভালো নেই, ও অনেক ভয় পেয়ে আছে, পারলে আপনি আমাকে সাহায্য করতে পারবেন। বিয়ের সব নিয়ম যতক্ষণ মেনেছে, তাহলে বিয়ের পরে তো অষ্টমঙ্গলা, আপনি ওদেরকে নিমন্ত্রণ করে ডেকে বলে। প্রবীর সেনগুপ্ত বলে যে আমি যদি ফোন করে ওদেরকে আসতে বলি ওরা কি আসতে দেবে? তখন দীপা বলে, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কথা ফেলতে পারবে না, তাই আপনি আমাকে সাহায্যটা করতে পারবেন, আমার সোনামাকে বাঁচাতে পারবেন।